আপনাদের কিছু জিজ্ঞাসা ছিল আমার কাছে, সেইগুলো একটু ক্লিয়ার করি। যারা জানতে চেয়েছিল তারা কি আছে ক্লাসে নাকি নাই? জি স্যার। সেটি হলো যে এই একজন বলেছিলেন যে অপভ্রংশটা উনি আসলে বুঝতে পারেন নাই, আমার মনে হয় কথাটা। অপভ্রংশটা হলো কি, এটা বুঝে আমগুলো আপনি একটু বুঝে নেন তাহলে সহজ হবে। অপভ্রংশ কিন্তু একটা ভাষা। আর একটা ব্যাপার কি যে আমরা আমাদের বর্তমান কালে আমরা যেভাবে ভাষা বলি সেরকম কিন্তু সেকালে ছিল না। না থাকার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে বর্তমান কালের মতো শিক্ষা ব্যবস্থা তখন ছিল না। 2 নম্বর কারণ হচ্ছে যে কোন ভাষা প্রচলিত, কোন ভাষা অপ্রচলিত, কোনটা সাধু, কোনটা চলিত ভাষা। আহ, এবং এখন ভাষাটা কি, এখন ভাষাটা হচ্ছে কি জানেন, যে আপনি ভাষা দিয়ে ইনকাম করতে পারছেন, তাই তো? আপনারা যে, আমরা যে এখন এই যে লেখাপড়া যে করা হচ্ছে, এটা তো একটা বিনিয়োগ, তাই না? যে পৃথিবীতে যে জাতি যত ভালো করে লেখাপড়া করে, যাদের মেধা মনন যতটা, আছে অর্থাৎ আছে। নিজেকে নিজেকে ওই ছেলেটা থাকবে, আপনারা যাও পর্যন্ত, বুঝছেন? সাকিব, ওই ছেলেটাই থাকবে, আপনি পরে যাবেন। জি ভাইয়া, অনেকে ভয়েস অন করা, ভয়েস বন্ধ করো, স্যারের আচ্ছা কথা শুনতেছি না। আচ্ছা, শোনেন, আপনারা দয়া করে যখন কথা বলবেন তখন ইয়ে করে নাই। সাকিব, সাকিব আপনি একটু মিউট করেন তো। সেলিম, সেলিম রেজা মিউট করেন। এটা প্রতিদিন প্রতিদিন কেন বলতে হবে আপনাদের? আশিক, আপনি হাত তুলেছেন কেন বলেন তো? আশিক বলেন, আশিক বলেন। স্যার, আমি একটা কথা বলতে চাই। আমি আপনার আসার আগে সবাইকে বলেছি যে মিউট করে রাখতে, ইভেন প্রশ্ন থাকলে শেষে করতে। মানে ওনারা বারবার একই কাজ করতেছে, ক্যামেরা অন করতেছে, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওগুলো আমরা ঠিক করব ইনশাল্লাহ। আপনি ভালোই বলেছেন। এই মনির, মনির, জি আপনারা স্যার। সবাই মিউট করতে হবে, কেমন, জি রাইট? জি স্যার। আচ্ছা, অনেকে তো জানে না স্যার, এই কারণে হয়তো মিউট অন করে অনেকে ফেলে। না জানার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা অনলাইনে ক্লাস করছি। জি অফলাইনে ক্লাস হয়তো কয়েকটা আমি স্পেশাল ক্লাস নিয়ে দেব, জি। যেটা আমি বলেছি। অনলাইনে ক্লাস ধন্যবাদ স্যার। করতে আপনাদের জন্য সহজও, বাসায় বসে সবাই ক্লাস করতে পারছেন, এটা অসুবিধার কিছু নেই। আর ওকে স্যার। আপনারা যারা উপস্থিত হবেন হবেন, না হলে না হবেন, ওতে কিছু এসে যায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো ক্লাস নিচ্ছি। এটি হলো যে আপনারা একজন বলেছিলেন যে অপভ্রংশটা, আহ তাহলে স্যার অপভ্রংশটা কেন হলো? অপভ্রংশটা হচ্ছে যে প্রত্যেকটা ভাষা, আধুনিক ভাষার পূর্বের যে ভাষাটা, সেটি হচ্ছে অপভ্রংশ, মনে থাকবে এই কথাটা। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে সোজা কথায় যে পাণিনি সমর্থিত যে ভাষা নয়, পাণিনি, আপনারা জানেন পাণিনিটা কে? জি না স্যার। তাহলে আর কি হলো? তাহলে জানেন না, তাহলে বলেন যে স্যার আমরা পাণিনিকে চিনি না। স্যার উনি পানিনি ক্লাসগুলো একজন আগের ক্লাস। কবি, না লেখক স্যার, এরকম কিছু একটা। আচ্ছা না বলে, আচ্ছা না। শোনেন, আপনারা বন্ধ ইয়ে করেন, আমি বলে দিচ্ছি। পাণিনি হচ্ছে বর্তমান যেটা পশ্চিম, উত্তর পশ্চিম ভারত, বর্তমানে পাকিস্তানে যেটা পড়েছে, যেটা পাকিস্তানের পাঞ্জাবের একটা সালাতোর নামে একটা গ্রাম, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি একজন অঙ্ক শাস্ত্রবিদ ছিলেন সে কালের। এবং তিনি অত্যন্ত ধর্ম বিশ্বাসী ছিলেন, এবং তার ধর্ম ছিল হলো ট্রাডিশনাল ধর্ম, অর্থাৎ প্রথাগত ধর্ম, অর্থাৎ যাকে আমরা এখন হিন্দু ধর্ম বলে থাকি।
অনেকে। এই আচ্ছা, এটা খুবই খারাপ কথা যে আপনারা মিউট করেন নাই। এ, এটা খুবই খারাপ কথা, না হলে আপনারা কেউই বুঝতে পারবেন না। আর এই বিষয়গুলো অত সহজ না, আপনাদের কেউ বলবে না এগুলো। এই জগতে লোক খুব কম আছে এগুলো বলার। যাই হোক, তো পানিনি সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদের দিয়ে দিই। যে তিনি, আমরা প্রথমেই বলেছি যে আর্য ভাষাকে তিনি মনে করতেন যেটা হলো ঈশ্বরের ভাষা। তিনি মনে করতেন, তিনি যেহেতু মনে করতেন, তখন তিনি কি করলেন? তিনি ভাবলেন যে যেহেতু ভাষা, এই দীপ্তি, দীপ্তি আপনি ঘোরাঘুরি করছেন, আপনি ক্যামেরা অফ করে ঘোরাঘুরি করেন। তো এখন পানিনি দেখলেন কি, যে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। পৃথিবীর সকল জীবন্ত ভাষাই পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। আজ আমরা বাংলা ভাষায় যা কথা বলছি, আমরা হয়তো পৃথিবীতে থাকবো না আজ থেকে 1000 বছর পরে, কিংবা 500 বছর পরে, কিংবা 200 বছর পরে। আমরা কিছুই জানবো না। যদি আমাদের বর্তমান লিখিত ভাষা থাকে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবেন, তারা হয়তো বলতেই পারেন এটা কি ভাষা ছিল, ওনারা কেমন ভাবে লেখাপড়া করেছেন। এটাই হয়, যে ভাষা পরিবর্তনশীল। তারা ধীরে 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 আমাদের যেরকম অনেকগুলো যুক্ত ব্যঞ্জন ছিল না, সেগুলো আমরা ভেঙে 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 স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে। তো এখন পাণিনির কথা যেটা বলছি, যে পাণিনি দেখলেন যে সাধারণত এই 20 কিলো কি 25 কিলোমিটার পর পর ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন পাণিনি খুব আহত হলেন, যাহা, ঈশ্বরের ভাষা এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, ভগবানের ভাষা, তাহলে কি করা যায়? তিনি তখন কিছু সূত্র তৈরি করলেন 8টা অধ্যায়ের মধ্যে। অষ্টাধ্যায়ী মানেই 8টা অধ্যায়। তিনি ওই সূত্র লিখে দিলেন, এই সূত্রের মধ্যেই ভাষাটা চলবে। ওই মহাগ্রন্থকেই বলা হয় হলো অষ্টাধ্যায়ী, যেটাকে বলা হয় ব্যাকরণ। এই ফরিদ, ফরিদ আপনি মিউট করেন। ফরিদ আপনি মিউট করেছেন? ঠিক আছে। এখন এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের পরে ভাষাটা একটা ছাঁচের মধ্যে চলে আসলো। তো এই যেটাকে অনেক পরে পাণিনির এই যে গ্রন্থ, এটি হচ্ছে পৃথিবীর যতগুলো প্রাচীন গ্রন্থ আছে তার মধ্যে অন্যতম। এবং ভারতীয় উপমহাদেশে যতগুলো ব্যাকরণ লিখিত হয়েছে, সবই কিন্তু এই পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণের অনুকরণে লেখা। এবং বহুকাল পরে মহাকবি কালিদাস এই পাণিনির এই ভাষাকে সংস্কৃত ভাষা নাম দিয়েছিলেন। আর সংস্কৃত ভাষাটা কি? সংস্কৃত ভাষাটা হলো পাণিনি যে ভাষাকে সংস্কার সাধন করেছিলেন তাই। সংস্কৃত কিন্তু লিখিত ভাষা, এবং এটা কোনো জীবন্ত ভাষা নয়, এটা হচ্ছে মৃত ভাষা। সংস্কৃত ভাষা থেকে কোনো ভাষার উৎপন্ন হয়নি, এটা মনে রাখতে হবে। এটা সত্য যে সংস্কৃত শব্দ থেকে, ভাষার থেকে অনেকগুলো শব্দ কিন্তু বাংলা ভাষা গ্রহণ করেছে। সরি, সেটা সরাসরি এসছে সংস্কৃত শব্দ, যেগুলোকে আমরা তৎসম বললাম। এর আগে আপনারা যারা ক্লাসে ছিলেন সবাই জানেন। তো এই জন্য পাণিনি যেটা সমর্থিত নয়,
এই পাণিনি সংস্কৃত যেটা সংস্কৃত ভাষা বলি, এটা তো এই ভাষায় সেকালে বেদের ভাষা, বেদ রচিত হয়েছিল। এখন এই যে পাণিনির সমর্থিত যেটা নাই সেটাকেই বলা হয়েছে অপভ্রংশ। তো বলে, আপনারা যদি মনে করেন যে অপভ্রংশ, একটা বিষয় আপনারা দেখে নেন, এখানে এই প্রমিত বাংলা বানানের মধ্যে সবই পাবেন। এটা একটু খেয়াল করেন তো, আপনারা পড়া যায়? জি স্যার। জি স্যার, করা যাচ্ছে। জি স্যার, এই করা দেখেন, যায়। আমি বলি, আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিই, তখন আপনারা পরে পড়ে নেবেন। সেটি হলো, আমরা বলেছিলাম যে আর্য ভাষাভাষীরা যখন পূর্ব ইউরোপ থেকে, অর্থাৎ রাশিয়ার শেষ সীমান্ত কাস্পিয়ান সাগরের উপত্যকা থেকে, তারা মূলত খাদ্য অন্বেষণের জন্য, আগেকার দিনে কিন্তু কৃষিকাজ এভাবে হতো না, তারা পশু শিকার করত। আগে তো সবাই আপনারা জানেন, এটা সেই কালেরই কথা। তো সেই কালে যখন খাদ্য অন্বেষণের জন্য আর্যরা এই যে বিভিন্ন জায়গায় আসে, তে ভারতে আসে, তারা একটা অংশ চলে যায় কিন্তু ইরানে। ইরানেও একটি ভাষা আছে, সেটাকে বলে আবেস্তা, সব থেকে প্রাচীন ভাষা। এই দেখেন, এটা কিন্তু মিল আছে, সংস্কৃতর আক্ষরিক অনুবাদ দেখেন, যে আবেস্তা ভাষায় তম, অমবস্তম, যজতন, সুরম, দামুহ, সবিশ্বতম, মিত্রম, যজয়, জয়থ্রাব্য। এটার আবার আক্ষরিক অনুবাদ, একদম আক্ষরিক অনুবাদ দেখেন, প্রায় সমান সমান। অর্থাৎ আবেস্তা ভাষার সাথে সংস্কৃত ভাষার মিল আছে। মিল থাকার অন্যতম কারণ হচ্ছে এই ভাষাভাষী ব্যক্তিগণ এক ভাষার থেকেই এসেছিলেন। এবং আপনারা জানেন যে ইরানের যে ভাষা, এই যে আমরা বলেছি যে তুরস্ক, তুরস্ক যে আমাদের এই দেশটা যে তুরস্কের অধীনেই ছিল, তুর্কিরাই কিন্তু মুসলমানদের খুব এক্সটেন্ড করেছিল। তাহলে পরে তুর্কি ভাষা কেন আসলো না? তার কারণটা কি? তার কারণ, তুরস্ক ইরান যখন জয় করে, দখল করে, তখন তুরস্ক দেখলো যে তাদের তুর্কি ভাষার তুলনায় ইরানের যে ফার্সি ভাষা, এই ভাষাটা উন্নত। তখন তারা এই ভাষাকে রাজভাষা করলো। এটা মনে রাখতে হবে। এই জন্য বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে যে রাজভাষা ফার্সি থাকার কারণ হচ্ছে তাই। এই ফার্সির কারণে আমরা এখানে দেখি যে কিছু আরবি শব্দ, এবং ফার্সি কিন্তু আরবি বর্ণমালাই কিন্তু ফার্সি কিন্তু লেখা হতো। তো সেই কারণে কিন্তু ফার্সি ভাষা রাজভাষা ছিল বাংলায় বহুকাল, ভারতীয় উপমহাদেশে। এবং সে সাথেই কিন্তু আরবি ভাষার শব্দ এসছে কোন আরব, ওই অর্থে, যে অর্থে তুর্কিরা বাংলায় এবং বিভিন্ন জায়গায় ইসলাম প্রসার ঘটিয়েছেন, সে অর্থে কিন্তু আরবের কোনো ব্যক্তিবর্গকে আমরা ওই অর্থে দেখি না। এবং যেহেতু তুর্কিরা এসেছিল, সে কারণে ইরান থেকেও অনেকে এসছিলেন, কারণ যখন এগুলো সবই তুর্কির অধীনেই ছিল। তো অপভ্রংশটা বুঝলেন আপনারা? আর কোনো প্রশ্ন আছে অপভ্রংশ নিয়ে? নো স্যার। অর্থাৎ অপভ্রংশটাও ভাষা, এবং সেই ভাষা কিন্তু লিখিত ভাষা ছিল। অর্থাৎ প্রত্যেকটা আধুনিক ভাষার পূর্বে যে ভাষাটা, সেটাই অপভ্রংশ ভাষা ছিল। আশা করি এই নিয়ে আপনাদের মনে আর তেমন কোনো প্রশ্ন থাকবে না। আর একটা বিষয় আপনারা একজন প্রশ্ন করেছিলেন, আমার মনে আছে, এটি সময়ের অভাবে আমি বলিনি। সেটি হচ্ছে যে একজন বোধ করি বলেছিলেন ধ্বনি পরিবর্তনের কারণে হচ্ছে স্যার। যেটা হলো কি, পড়ানোর সময় বলেছিলাম যে কি যেন বলেছিলাম, মনে আছে? এই প্রশ্নটা কে করেছিল, এখানে উপস্থিত আছে? ব্যুৎপত্তিগত শব্দ বলেছিলাম। আমি এক বিগত দিনের প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে নিই, তারপরে আমি আগাচ্ছি।
বোঝেননি আপনারা? এই দীপ্তি, মনির হোসেন, মনির, মনির আছেন? স্যার যেহেতু যে প্রশ্ন করেছিল সে নাই, তো আমার একটা ছোট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বলেন। তাহলে আমরা পানিনিকে কি বলতে পারি? ওনাকে মানিনি, আমরা কি বলতে পারি? ওনাকে কি আমি লেখক বা মানে অন্য কিছু, মানে ওনাকে কি নাম দেওয়া উনি যায় বা কি একজন নামে পরিচিত? বিখ্যাত পণ্ডিত এবং উনি উনি বিখ্যাত ব্যাকরণ শাস্ত্রবিদ। এগুলো তো আপনাদের স্কুল থেকে পড়ে আসার কথা, টিচাররা পড়ায়নি বোধ করি, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। জি স্যার, টিচার এই টিচাররা তো এগুলো সম্পর্কে। পড়ানোর কথা। এখন যদি, এখন অসুবিধা নাই, আপনার যেখানে যেখানে প্রবলেম আমাকে বলবেন, আমি ওই ক্লাসগুলো নিয়ে নিব, কোনো সমস্যা নেই। এগুলো তো না জানলে তাহলে অনার্স পড়ে আর কি লাভ হলো? স্যার উনি কি বৈয়াকরণিক ছিলেন? এই যে ব্যাকরণ শাস্ত্রবিদ, তার মানে কি বৈয়াকরণিক বোঝা যায়? উনি পানিনি, উনি পানিনি। উনি আমি বলি, উনি আসলে আহ, লিখেছিলেন একটা কিছু, যেটাই ব্যাকরণের জন্ম হয়েছে। পাণিনির জি স্যার। অষ্টাধ্যায়ী কিন্তু প্রখ্যাত একটা গ্রন্থ, পৃথিবীর মধ্যে খুব নাম করা। এবং তার থেকেই কিন্তু এই ভারত উপমহাদেশে যতগুলো বিভিন্ন ব্যাকরণ দেখেন না, বাংলা ব্যাকরণ হোক, উর্দু ব্যাকরণ হোক, তারপরে হিন্দি ব্যাকরণ হোক, উড়িয়া হোক, আসামি হোক, যত ব্যাকরণ লিখিত হয়েছে সব হচ্ছে পাণিনির ব্যাকরণ থেকে এসছে। আচ্ছা আচ্ছা, সে থাকুক আর না থাকুক, আমি বলে দিই। তাকে ওরা প্রশ্ন করে আজকে মনে হয় আজকে ভাবছে আমি অনেক ক্লাস নেবো না, এরকম। আচ্ছা, আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে আমি বলেছিলাম যে ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি শব্দের অর্থ কি, এটা কি আপনারা জানেন কেউ? আমি ক্লিয়ার করে দিচ্ছি, আজকে কেউ থাকুক আর না থাকুক, আমি ক্লিয়ার করে দেবো আপনাদের, যাতে কোনোদিনও এই বিষয়গুলো আর মনে না, মানে ভুল না হয়। ব্যুৎপত্তি শব্দের অর্থ জানেন কিনা বলেন দ্রুত। জানেন না? স্যার, বলছি, ব্যুৎপত্তি অর্থ হচ্ছে শব্দের জন্ম ইতিহাস। জন্ম ইতিহাস। প্রাচীন অর্থ। আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, বুঝতে পারছে সবাই আপনাদের হয়েছে। আচ্ছা, শোনেন, ব্যুৎপত্তি শব্দের বিভিন্ন অর্থ আছে। তা আমরা যেটা গ্রহণ করব সেটি হলো বিশেষভাবে উৎপন্ন, এটা আমরা গ্রহণ করব। কেমন? বিশেষভাবে উৎপন্ন হলো একটা ব্যুৎপত্তিগত অর্থ। তো বিশেষভাবে উৎপন্ন, এই সেদিনে একজন আমাকে পড়াতে গিয়ে বললেন, আচ্ছা আপনারা অনেকেই পরে অ্যাড হন কেন? একটু আগে অ্যাড হলে কি হয়? কারণ ক্লাস তো পরে তো আর এমন না যে আগে পেছনের কথাগুলো বারবার রিপিট তো আর আমি আর করি না। আর ভাষার ক্লাসগুলো আপনাদের করে নেওয়া ভালো, এগুলো আপনাদের কাজে লাগবে। সেটা হলো যে ব্যুৎপত্তি, আপনারা একজন ব্যুৎপত্তিগত অর্থ বলতে গিয়ে আমাকে একজন বলেছিলেন, স্যার এটা তো ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন হলেই কিন্তু ভাষা শব্দ গৃহীত হবে না, এটা মনে রাখতে হবে। যে কোনো ধ্বনি পরিবর্তন হলে, আচ্ছা মিউট করেন, মিউট করেন, রনি মিউট করেন তো বাবা। দীপ্তি 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 মিউট করেন। আচ্ছা, আপনাদের একটা চার্ট আমি দেখাই, এই চার্টটা এর আগে আপনারা পড়েছেন, তারপর আমি বলে দিই, তখন আপনারা বুঝতে পারবেন। এটা সব বইতে দেওয়া আছে। আচ্ছা, সংস্কৃত অপর থেকে বাংলায় আর শব্দের উৎপত্তি হয়েছে, অর্থাৎ অম্মে থেকে আমি, ব্যুৎপত্তি গত অর্থ হলো বিশেষভাবে কিন্তু উৎপন্ন হয়েছে। এটা কারণটা কি? একই রকম,
এটা কিন্তু যে খুব যে চেঞ্জ হয়েছে তা না। আর ব্যুৎপত্তিগত শব্দে দুটো আছে, একটা হচ্ছে উচ্চারণমূলক বানান, যেটা উচ্চারণগত শব্দ আমরা বলি, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত শব্দ। ব্যুৎপত্তিগত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কি, এটা আমি খুব অল্প কথায় বলে দিই। সব যে বইয়ে থাকবে তা না। এর কারণ হচ্ছে কি, যে বাংলা ভাষায় যখন বই লেখা হয়, বাংলা ভাষায় যারা লেখেন সেই পণ্ডিত যারা ছিলেন, তারা সবাই সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। তারা মনে করতেন যে সংস্কৃত শব্দমালাই বাংলায় চলবে। এই কারণে খুব কঠিন কঠিন শব্দ বাংলা ভাষায় কিন্তু তারা এনেছিলেন, খুব কঠিন কঠিন শব্দ। তো এই কঠিন শব্দের মধ্যে আমি আপনাদের একটা ক্লাসে বোধ করে বলেছিলাম যে এত কঠিন শব্দ যে যেগুলো আজকাল পড়ে কেউ বুঝবেই না, বোঝার উপায় নাই। এবং কি বর্তমান কালের যে সমস্ত ব্যাকরণ আছে, অনেক শব্দ আপনারা দেখবেন যে শব্দগুলো কোনোদিনও কারো কাজে লাগে না, কেউ এগুলো বলেও না, লেখার কাজেও ব্যবহার করেন না। তবে তারপরও এটা আছে। কেন আছে? কারণটা কি যে স্যার তাহলে কেন আছে? এর কারণ আছে। এর কারণ হচ্ছে কি, প্রাচীন যে সকল গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো অধিকাংশই সাধু ভাষায় লিখিত বা সংস্কৃত ঘেঁষা বই। এই সংস্কৃত ভাষা ঘেঁষা বইয়ের কারণে আমাদের এই এই যাতে আপনারা যদি কখনো পড়েন, এই শব্দ বুঝবেন কেমন করে। এই শব্দ বোঝার জন্যই কিন্তু আপনাদেরকে এই এই পণ্ডিত ব্যক্তি যারা আহ অভিধান প্রণয়ন করেছেন, তারা আপনার এই কাজগুলো করেছে যে আপনারা যাতে সহজে পড়তে পারেন। যেরকম মনে করুন যে সেদিনে আমি আমার প্র্যাকটিক্যাল কথা থেকে বলি, আমাদের বাসায় যিনি কাজ করেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, সকালে আপনি কি রান্না করেছেন? তিনি আমাকে বললেন যে হুটকি রান্না করছি। আমি তো বুঝতে পারি নাই হুটকিটা আবার কি। তাহলে আমি কি বললেন আপনি? আবারও সে বলল হুটকি রান্না করেছে। এখন হুটকিটা আমি বুঝি না, অর্থাৎ সে বলেছে কিন্তু শুটকি, শুটকি রান্না করেছেন। এই অর্থাৎ ভাষাটা কি? এখন ভাষার যদি আমরা ডেফিনেশন দিই, একটা হলো যে যে ভাষায় আমরা চলিত ভাষায়, যেটা আমরা বইপত্রের ভাষা, আমাদের সরকারি ভাষা, লিখিত ভাষা, লেখাপড়ার ভাষা, সেটা হচ্ছে প্রমিত ভাষা। এই ভাষায় গৃহীত হয়েছে কিনা এটি গুরুত্বপূর্ণ। এলে এক। দুই, আরেকটা হচ্ছে যে মাতৃভাষা, মায়ের ভাষা যেটা আমরা বলি। আরেকটা আছে কি, একটা উপভাষা আছে না? আছে তো। একটা আঞ্চলিক ভাষা আছে, আঞ্চলিক ভাষার সাথে কিন্তু উপভাষার পার্থক্য আছে। আবার আঞ্চলিক ভাষা উপভাষার সাথে কিন্তু প্রমিত ভাষার পার্থক্য আছে। সেজন্য ধ্বনি তো পরিবর্তন হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ধ্বনি পরিবর্তন হলেই যে আপনার আহ শব্দ হবে বা ভাষায় গৃহীত হবে তা কিন্তু নয়। এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। একটা সব সায়েন্টিফিক ছাড়া ভাষা কিন্তু পরিবর্তন হয়নি, এটা মনে রাখতে হবে। সেই জন্য ব্যুৎপত্তিগত অর্থ আর সাধারণ নিয়মের যে আমরা চেঞ্জেস যেগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু এক বিষয় নয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমাকে আপনারা বলেন যে এই ভাষার কি কি পড়েছি আমি আমি একটু লিখে নিতে চাই আজকে। ভাষার কি কি পড়েছেন আপনারা আমাকে একটু বলেন, আমি আজকে লিখে নেব। এনিওয়ান? স্যার, ভাষার কি কি পড়েছেন একটা তালিকা বলেন আমাকে। জি স্যার, বলতেছি স্যার।
বলেন। বাংলা ভাষার আচ্ছা আমি বলি, আপনারা বলতে যদি এত দেরি লাগে, আপনারা পড়েছেন হচ্ছে প্রমিত ভাষার উদ্ভব, পড়েননি? জি স্যার। পড়েছেন তো? জি স্যার। এইটা কিন্তু ভালো করে পড়তে হবে, বলে দিলাম, যত্ন করে পড়বেন। প্রমিত ভাষার উদ্ভব, এটা যত্ন করে পড়তে হবে। জন বিমসের প্রস্তাব পড়েছেন আপনারা? জি স্যার। একটু ভালোভাবে এটা পড়তে হবে। তারপরে চিত্র সহ আপনারা আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব, চিত্র চিত্র দেখে আপনারা পড়েন নাই? জি স্যার, পড়েছি স্যার। একটু ভালো করে সুন্দর করে নোট করে নেবেন, সহজ করে আপনারা যা পারেন সেভাবেই সহজ করে নেবেন। অতিরিক্ত টেনশনের কিছু দরকার নাই, অতিরিক্ত কিছু গিলারও দরকার নাই। বইতে সব দেওয়া আছে, আপনাদের মতো নোট করে নেবেন। স্যার। আর আমি তো আর পুরোপুরি সব পড়াইনি, যতক্ষণ প্রয়োজন। জি স্যার। আর কি পড়াইছি বলেন? বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম স্যার কি করা হয়েছে? বাংলা বানানের নিয়ম মোটামুটি আপনারা পড়বেন, ভয়ের কিছু নাই, মোটামুটি আপনারা একটু পড়ে নেবেন। আর কি বলেন? এই তো, নাকি আর কিছু পড়ানো হয়েছে? ভাষা পরিবার পড়ানো হয়েছিল। রাইট, ভাষা পরিবার বলেছি, ওই যে ওই আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবে ভাষা পরিবারের মধ্যে বলে চলে আসবে, আপনারা নোট করে নিন। ভাষা পরিবারটা ওইটা বোঝানোর জন্য পড়ানো হয়েছে। এই আর আর এই যে কিছু? বাংলা ভাষার উৎপত্তি মোটামুটি এইগুলো আপনারা খুব ভালো করে নোট করে নেবেন। আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ। আপনাদেরকে আপনাদেরকে এই যে ব্যুৎপত্তিমূলক শব্দের যে উৎপন্ন হলো, অর্থাৎ ওই যে একই শব্দের আকার দেখতে যেটা, যেরকম যদ্যপি থেকে যদি, আপনাদের একটা উদাহরণ দেখাই, এই এই বইতে পাবেন আপনারা। দেখেন, সংস্কৃত ভাষা থেকে কাদম্বরীর বাংলা অনুবাদ, এই কাদম্বরীটা সংস্কৃত ভাষায় লিখিত, বাংলাতে অনুবাদ দেখেন। 1 নাম্বার পড়তে পারেন আপনারা? কেউ পড়েন তো, আমি তো শুনি, পড়া যায় কিনা? জি স্যার, পড়া যায় স্যার। জি স্যার, যাচ্ছে পড়া। আপনারা কেউ সংস্কৃত আপনারা খুব পড়বো কি? সুন্দর করে 1 নাম্বার খুব সুন্দর করে পড়েন, আমি তো শুনি। স্যার, সংস্কৃত স্যার থেকে পড়বো। হ্যাঁ, সংস্কৃত থেকে কাদম্বরীর বাংলা অনুবাদ। হ্যাঁ, হ্যাঁ। একদা প্রভাতকালে একদা প্রভাতকালে চন্দ্রমা অন্তর্গত হইলে অস্তগত, পক্ষী অস্তগত। অস্তগত হইলে হ্যাঁ। পক্ষীগণ কলরবে অরণ্যানী কোলাহলময় হইলে নবোদিত রবির আতপে গগনমণ্ডল লোহিত বর্ণ হইলে গগনাঙ্গ বিক্ষিপ্ত অন্ধকার রূপ ভস্মরাশি দিন করে কিরণ রূপ সম্মার্জনী দ্বারা দূরীকৃত হইলে সপ্তর্ষি মণ্ডল অবগাহন মানসে মানস সরোবরের তীরে অবতীর্ণ হইলে সাল্ললী বৃক্ষস্থিত পক্ষীগণ আহারের অন্বেষণে অভিমত প্রদেশে প্রস্থান করিল। কি বুঝলেন আপনারা বলেন? মানে মানে একদিন স্যার হচ্ছে, স্যার বুঝছেন? কিছু বুঝি নাই, কিছু বুঝি নাই, বুঝাই দেন স্যার। স্যার আমি প্রথম কয়েকটা লাইন বুঝতে পেরেছি। মানে একদা, মানে সকালে প্রভাতে বলছে যে হ্যাঁ, চন্দ্রমা এটা অস্তগত। এটা আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা, শোনেন, আমি বলি।
এটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, যে আচ্ছা ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটা আর একজন পড়েন তো। স্যার আমি পড়লাম। হ্যাঁ, পড়েন। ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পাঠশালার সকল বালকই বিরামের অবসর পাইলে খেলায় আসক্ত হইত, কিন্তু তিনি সেই সময়ে নিবিষ্টমনা হইয়া ঘরোট্ট প্রভৃতি যন্ত্রের প্রতিরূপ নির্মাণ করিতেন। একদা তিনি একটা পুরাণ বাক্স লইয়া জলের ঘড়ি নির্মাণ করিয়াছিলেন। ওই ঘড়ির শঙ্কু বাক্সমধ্য হইতে অনবরত বিনির্গত জলবিন্দুপাতের দ্বারা নিমগ্ন কাষ্ঠখণ্ড প্রতিঘাতে পরিচালিত হইত। বেলাবোধনার্থ তাহাতে একটি প্রকৃত শঙ্কুপট্ট ব্যবস্থাপিত ছিল। এ ধরনের অনুবাদ ও আর দরকার নাই, রচনার আর জন্য। আর দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই। ঠিক আছে স্যার। এটা এটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, যে আচ্ছা আমি একটু নিচেই যাই, তাহলে আপনারা একটু ভালো হবে। তো আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা এরপরে পড়েন, এটুকুন পড়েন, অল্প একটু পড়েন, এই ধরনের পড়েন, এই ধরনের থেকে। এ ধরনের অনুবাদ ও রচনার জন্য উৎপীড়িসা, জিজিবিসা, জিঘাংসা প্রভৃতি শব্দের সৃষ্টি হয়েছে। নিজ ভাষা ও সংস্কৃত কিংবা অন্য বিদেশি ভাষায় ঠিকমতো জ্ঞান না থাকার জন্য এরকম অবস্থা হতো। অথচ শিক্ষা বিভাগের নিয়মের জন্য সকল বাঙালি শিক্ষার্থী এ ধরনের বই পড়ে বাংলা শিখতে থাকে। গ্রাজুয়েট আর দরকার নেই, থাক থাক, আর দরকার নেই। এটাতে আমার বিশ্বাস আপনারা বুঝে গেছেন, আপনাদের এই বইতে সবকিছু দেওয়া আছে। এটার কারণটা হলো কি, আমি আগেই বলেছিলাম যে যারা বাংলা লিখেছে তারা কেউ বাংলা চর্চা করতেন না, সোজা কথা। এক, দুই, তারা ভালো ইংরেজি জানতেন না সেকালে। ফলে আর একটা ব্যাপার কি, যখন বিদেশিরা বাংলা লিখেছে, তারাও তো বিদেশি মানে ইংরেজি ভাষার লোক, তারা বাংলার আন্তর শৃঙ্খলা সম্পর্কে জানতেন না। যেটা আমরা মায়ের ভাষায় যেটা লেখে, এখন রবি ঠাকুরের লেখা সাথে নিশ্চয়ই বাইরের কোনো লেখার তুলনা হবে না। কাজী নজরুল ইসলামের লেখার যে ঝরঝরে ভাব, সেটা নিশ্চয়ই অন্যদের হবে না, মাইকেল মধুসূদনের লেখার সাথে আরেকজনের হবে না। অর্থাৎ আমাদের শিশুদেরকে বা আমাদের পূর্বপুরুষরা কি কষ্ট করে লেখাপড়া করে একবার ভেবে দেখেন, যে এর কারণ হচ্ছে কি তারা অনুবাদ করতো এমন সব শব্দ দিয়ে, যে সুন্দর সুন্দর শব্দমালা তৈরি করা। কারণটা কি, সুন্দর শব্দ তখনও তৈরি হয়নি, শব্দগুলো তৈরি হয়েছে অনেক পরে। বিদ্যাসাগর থেকে আধুনিক গদ্যের কিন্তু সূচনা, এটা মনে রাখতে হবে। যদিও রামমোহন প্রথম বাংলায় বাঙালি গদ্য রচনা করেছিলেন। যাই হোক, অর্থাৎ এটা দেখানোর কারণটাই হচ্ছে কি জানেন, যে এই সকল শব্দের কারণে শব্দকে যখন মোটা মোটা শব্দকে যখন ছোট করা হয়, এইভাবেই কিন্তু ব্যুৎপত্তিগত শব্দের উৎপত্তি হয়েছে। মনে থাকবে? জি স্যার। এটা সোজা কথাই, আর কিচ্ছু না। স্যার কথাটা যদি আরেকবার বলতেন, বুঝি নাই। আচ্ছা আমি বলে দিই, সে কি হলো যে গতদিনে ক্লাসের সময় আমাদের একজন সম্মানিত শিক্ষার্থী, আমি যখন বলেছিলাম যে কিছু শব্দের যে উৎপত্তি হয়েছে, নানাভাবে শব্দের উৎপত্তি হয়েছে। একটা হলো শব্দের যে কারণ, যে উপসর্গ দিয়ে হয়েছে, অনুসর্গ দিয়ে হয়েছে, তাই তো? বিদেশি শব্দ হয়েছে, আর কিছু শব্দ ব্যুৎপত্তি গত, যেরকম যদ্যপি থেকে যদি এসছে, তাই না? এই যে অপর থেকে আর এসছে, তখন একজন বলেছিল স্যার এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তে ধ্বনি পরিবর্তন অবশ্যই
কিন্তু যে কোনো ধ্বনি পরিবর্তন হলেই কিন্তু সেই শব্দটি যে ভাষায় গৃহীত হবে এমন কোনো কারণ নেই। কারণ কি, ভাষায় সেটা গৃহীত হচ্ছে কিনা এটি গুরুত্বপূর্ণ কথা ছিল। আর এতক্ষণ যেটা আপনারা দেখলেন যে ব্যুৎপত্তিগত শব্দের আরো যেটা এসছে, যে এই যে সাধু ভাষা বাংলায় ছিল, এখন সাধু ভাষা কমে এসছে। তারপরে প্রাচীন বইগুলো যদি আপনারা পড়েন কিংবা বঙ্কিমের রচনা, বোধ করি একটাও বঙ্কিম চলিত ভাষায় লেখেননি, সবই সাধু ভাষায় লেখা। সেকালের সব থেকে সহজ সাধু ভাষায় লেখা বঙ্কিমের বই। রবি ঠাকুরও প্রথম দিকে আহ আহ আপনার বইগুলো সাধু ভাষায় রচনা করেছেন। তো ভাষা যখন চলিত ভাষার দিকে সহজ হতে থাকে, তখন শব্দগুলো, একসময় কার্যালয় বানান কি ছিল আপনারা জানেন? কয়াকার, অন্ত্যেষ্ঠ জ ফালা রেপ আকার ছিল। এখন কিন্তু তা না। তো ভাষার এই যে প্রমিতকরণ করার জন্য প্রতিদিন ভাষা কিন্তু সরলীকরণ করা হয়। এই সরলীকরণের করার কারণে হলো বিভিন্ন সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন হয়েছে তদ্ভবের মাধ্যমে কিছু শব্দ, এটাকে আমরা ব্যুৎপত্তিমূলক শব্দ আমরা বলতে পারি। এই তো ভাষা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? বলেন, আর কি শিখাতে হবে? শিখে নেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে কিন্তু আমি প্রশ্ন ওপেন করেছি, এরপরে কিন্তু কম আর বলবেন না স্যার এটা বুঝি নাই। না বুঝলে কিন্তু বিপদ আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার এই যে প্রশ্নের বিষয়ে, যে এই যে স্যার আপনি এতগুলো টপিক পড়িয়েছেন, যেমন 5টা টপিক একটু আগে বলা হলো, ওই 5টা টপিক আমাদের পড়িয়েছেন। ইভেন যে বাংলা সাহিত্যটা, বাংলা ভাষা ও সাহিত্যের ভিতরে যে আমাদের কিছু ছোট গল্প পড়িয়েছেন, তারপরে দেখা গেছে যে আরো কিছু গল্প আছে যেগুলো আমরা পড়েছি। তো স্যার এই দুইটা প্রশ্ন মানে কিভাবে হবে, দুইটা মিলিয়ে কি কোয়েশ্চেন একটা হবে আপনার পেপারে? যখন পরীক্ষার আমি আসলে খাতাকে লিখবেন তখন বুঝতে পারবেন কিভাবে হবে। সেটা হলো স্যার যে হতে পারে। বাংলা বাংলা ভাষা সাহিত্য, তো সাহিত্য থেকেও প্রশ্ন হবে, ভাষা থেকেও প্রশ্ন হবে, এটাই তো স্বাভাবিক। দুটো কোর্স মানে দুটো বিষয়গুলো তো সেজন্য পড়ানো হচ্ছে, তাই না? জি প্রথমে জি আমরা স্যার। সাহিত্য, সাহিত্য হতে খুব সহজ, সেজন্য আমরা সাহিত্য পড়িয়েছি। ভাষাটাও হুম। সহজ, এখন তো ভাষা মনে হয় সহজ, ভাষা কি কঠিন? না স্যার, সহজই আছে। ইন্টারেস্টিং না? এগুলো জি শিখতে স্যার। হবে। স্যার মাঝে মাঝে মাথার উপর দিয়ে চলে যায়। মাথার উপর থেকে যেন না যায়, এটা যেন মনের মধ্যে থাকে, সেটা যেন মনে থাকে সবার। জি স্যার, একটু বইটা পেলে স্যার কাইন্ডলি ভালো হইতো। মানে পড়ার বিষয়গুলো একটু ভালো করে নোট করতে পারতাম। ওইটাই যে অন্বেষা প্রকাশনীর বই, এটা আপনাদের ঘরে বসেই পেতে পারেন। ওই যে আমি একটা লিংক দিয়েছি, ওরা আমাকে লিংক পাঠিয়েছিল। এটা মনে হয় যে রকমারিতেও আপনারা কিনতে পারবেন। স্যার এটা ঢাকাতে লিখে পাওয়া যাবে না ঢাকা গিয়ে? এটা তো স্যার যে নীলক্ষেতে তো স্যার এই যে রকমারি প্রকাশনার লাইব্রেরি আছে স্যার, ওইখান থেকে নিতে পারবো তো মনে হচ্ছে না? আমি জানি না, মানে যে তা পারেন, নিশ্চয়ই পারবেন, রকমারি থেকে পারবেন। তারপরে ওদের বোধ করি ওরা যদি আপনারা অর্ডার করেন তাহলেও তো মনে হয় কনসেশনই তো নেই, পৌঁছে দেয়, ওটা তো বেশি টাকা নেয় না। হ্যাঁ, ওরা ওরা তো অনলাইনে আর কি, না, অনলাইনে এগুলো পারচেস করার সুযোগ আছে স্যার। সোজা। আপনারা কেউ একজন কিনেন, কিনলে পরে কিভাবে কিনেছেন সেটা আমরাও তাহলে কিনতে পারবো, যে একটু অভিজ্ঞ এই বিষয়ে বইটা কিনে ফেলে, স্যার দেন আমি আমরা তো আপাতত কিনছি, এখন এটা কি করব? কে কিনেছে? কি বললো? স্যার আমি আধুনিক ভাষাতত্ত্ব কিনছি, এখন এটা এটা কি কোনো কাজে তো দেখতেছি আসতেছে না। তো আমি জানি না আধুনিক ভাষা তত্ত্ব কি, আমাদের মোর্শেদ স্যারের বই। জি স্যার। এটা আপনি কোন বিভাগে পড়েন? জি স্যার। কোন বিভাগে পড়েন আপনি? ডিপার্টমেন্ট কি? হিস্টোরি স্যার। হিস্ট্রিতে আধুনিক ভাষা তত্ত্ব বইটা কাজে লাগবে না। না স্যার, আমি তো তবু ভালো। ভাষাতত্ত্ব ভাষার জন্য তো- কিনছিলাম, কিন্তু তো কোনো মানে এটাতে তো- আপনি যে টপিকগুলো বলেছেন না স্যার, না না একটাও না না ওখানে না। খুঁজে পাইনি। ওই টপিক থাকবে না, ওটা তো সম্পূর্ণ পিওর ভাষা তত্ত্ব।
পিওর ভাষাতত্ত্ব তো আর পড়ানো হবে না, এটা বাংলা ভাষা ও সাহিত্য, তো পিওর ভাষাতত্ত্ব ওরা যারা হলো যা ভাষাতত্ত্বের ছাত্র থাকবে, বাংলার ছাত্র থাকবে, তাদের হয়তো কাজে লাগতে পারে। স্যার ওটা আচ্ছা ঠিক আছে, যেটা বই, বই তো কিনলে সমস্যা কি, পড়বেন। ও বই তো ভালো বই, পৃথিবীতে বই কিনে কেউ ঠকে নাকি? বই ঘরে রাখলে তো এই সমস্ত খুব ভালো রেফারেন্স বই, ভালো কাজ করেছেন আপনি। ওই বইটা যদি আপনি পড়েন অবসর সময় অনেক কিছু শিখতে পারবেন। স্যার একটা প্রশ্ন করব স্যার। এতক্ষণ তো প্রশ্নই উত্তরই সারাদিন তো আজকে প্রশ্ন উত্তরই চলতেছে, করেন, সমস্যা নেই। স্যার আমাদের তো স্যার শুনলাম স্যার, মানে আমার সেকেন্ড সেমিস্টারে আমাদের ক্লাস শুরু হবে স্যার। তো স্যার আমাদের কি তাহলে এই বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাস স্যার এই আজকেই শেষ স্যার তাহলে? না, আজকে শেষ না। স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো কি স্যার জানুয়ারি থেকে শুরু হবে স্যার? সেকেন্ড সেমিস্টারের ক্লাস বিজ্ঞপ্তি দিয়েছে আপনাদের? না পরীক্ষাই তো স্যার, সেমিস্টারে স্যার স্যার। বিজ্ঞপ্তি না, আমাকে যে স্যার আপনাদের ওই যে আমাদের বাংলা ডিপার্টমেন্টের সজল স্যারের সাথে নেক্সট যেদিন আমাদের ক্যাম্পাসে ক্লাস ছিল, তখন আমাদের একটু বলে গেছে যে এমনও আচ্ছা হতে পারে সজল, তোমাদের। আচ্ছা কোন টিচারের রেফারেন্স দিবেন না, ওগুলো মাথায় নেওয়ার দরকার নাই। যে ক্লাসে আছেন ক্লাস সম্পর্কিত, পড়া সম্পর্কিত প্রশ্ন বলবেন আমাকে, অন্য কিছু না। স্যার ক্লাসের পড়া, আপনাদের সামনে যে পরীক্ষা হবে সবকিছু বুঝে নেন। এইগুলো ওই মানে কবে পরীক্ষা হবে, কোন স্যার কি বললো, এইগুলো কবে পরীক্ষায় কি আসবে, এগুলো দরকার নাই, শুধু শিখে যান। স্যার স্যার আমরা তাহলে চারটা বাংলা টপিক বানানে পরীক্ষার ডেটটা বা পরীক্ষাটা কবে কোন মাসে হবে ওটা হলেও স্যার নিজে স্যার একটা প্রিপারেশনটা নিতে ভালো হয়, কেন সবকিছু আজকে স্যার যা বুঝে পড়লেন, না। আমি যে পড়ালাম, এগুলো কি পরীক্ষায় পড়লে আপনারা পারবেন না? এটা তো ক্লাসেই পরীক্ষা অবশ্যই হয়। স্যার, জি স্যার অবশ্যই, তো স্যার তারপরে এই স্যার যে বললে ভালো হয়। আপনি 5টা বিষয় বলেছেন যে আরে আমাদের পড়ানো হয়েছে, পাঁচটা কি পুরো বই 5টার। পড়বেন? পাঁচটা বিষয়ের বাইরে তো আসতে পারে। জি, তো আমি ওই কি কি পড়েছি আমি বলছি। পঞ্চম বিষয়টা অর্থাৎ লাস্ট বিষয়টা বাংলা বানানের নিয়মের পরের বিষয়টা আমি ফলো করতে পারিনি। আমি তো আচ্ছা, আমি তো চারটা বিষয় যারা পেলাম। যারা 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 ফলো করেছে তাদের কাছ থেকে নিয়ে নিবেন। 5 নাম্বারটা হবে ভাষা পরিবার, ওইটা স্যার বলছে যে ভাষা না, পরিবার। ভাষা পরিবার তো আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব, তিন হ্যাঁ, আর নাম্বার। 4 নাম্বারটা তারপরে ছিল হচ্ছে বাংলা বানানের নিয়মটা। তারপরে তার আগে মানে 3 নাম্বার চিত্র সহ দেখিয়েছিল আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। এটা না, বাংলা বানানের নিয়মের পরে কি? ভাষা পরিবার। ভাষা পরিবারটা বলছিল ওটাই, না, মানে 4টাই, টোটালি 4টাই আর কি, ওটার মধ্যে আবার ভাষা পরিবারটা আচ্ছা আসে। আপনারা একটু সবাই চুপ থাকেন, ওগুলো পরে আপনারা দেখে নিন। স্যার এখন এখন আর কথা বলবেন না, আর কোনো প্রশ্ন করার দরকার নেই। আমি অন্য একটা জায়গায় যাই, আপনাদের অন্য একটা বিষয় খুব ভালো করে আমি একটু বুঝিয়ে দিই। এই বাংলা ভাষার শব্দ ভান্ডার পড়ানো হয়েছে না? জি স্যার পড়ানো হয়েছে স্যার। শব্দ ভান্ডারে কি কি পড়ানো হয়েছে? শুধু উৎসগত শ্রেণী বিন্যাস, জি স্যার। অন্যগুলো পড়ে নিতে বলেছিলাম। জি অন্যগুলো আপনারা বলেছিলেন স্যার পড়ানো লাগবে না। আপনি বলছিলেন স্যার এগুলা সকালে সব গুলা তো আর পড়ানোর আসলে সময় হয় না, না, তো কেন পড়ে সময় নিতে। হবে না? বা আপনাদের পড়তে বলেছি, আপনারা যদি না বোঝেন তাহলে আমি পড়িয়ে দেবো। স্যার সবই তো পড়ান লাগে, না পড়লে আমরা বুঝবো কিভাবে? না, মনে যে আপনারা কি ওটা পড়েছিলেন কিনা, পড়ে যদি মনে করেন যে আপনারা বোঝেন নাই, কে কে বললো না যে স্যার এটা পড়ানো লাগবে না? কেউই বলে না স্যার, সবাই আপনি যেটা বলছেন ওইটা শুনছে। তাহলে হলো, আচ্ছা ঠিক আছে, ওটা আমি পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই, ওটাও পড়িয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে কোনো স্যার। কোনো সমস্যা নেই। সামনের দিনে আমরা জ্যোতি চিহ্ন সম্পর্কে আপনাদের ধারণা আছে? জি স্যার, ছেদ বা জ্যোতি চিহ্ন। হুম। জি স্যার, এটা পড়েছি তো।
মানে পড়েছেন? ধারণা, জি স্যার, ধারণা আছে স্যার, যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন। আচ্ছা, তো পড়ানো লাগবে স্যার না সবার লাগবে? তো নাই, একটু আপনি তারপর একটু দেন, জি স্যার, একটু আপনি পড়ান তারপরেও স্যার স্যার, একটু সবার পড়িয়ে তো আর দিয়েন। ধারণা নাই। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে পরে এইগুলো আপনারা নোট করে রাখেন সামনের দিনে। এই একটা হলো যে আমরা যে ভাষার যে আহ, উৎপন্ন ওর বিষয়টা, সেটা হলো একটা শব্দ উৎসগত শ্রেণীবিন্যাস পড়িয়েছি। এরপরে আরো দুটো তিনটে শব্দের যে আহ উৎস কিভাবে হয়েছে সেগুলো আমরা পড়ব। আর হলো যে এই যে জ্যোতিচিহ্ন যে বিষয়টা আছে, এইগুলো আমরা জেনে নেব। আর এখনকার প্রত্যেকটা ক্লাস কিন্তু শেষের দিকে, তো আপনাদের তো মুশকিল হলো যে বলার পরও আপনারা প্রশ্ন করেন, স্যার কি কি আসবে কি আসবে। এটা বড় অদ্ভুত লাগে আমার কাছে। আপনারা নিশ্চয় শিশু না? যখন আমি বলছি যে এই বিষয়গুলো ভালো করে পড়বেন, এগুলো আপনারা নোট করে রাখবেন, লিখে আপনারা পড়বেন। আর সেটা যদি বুঝতে অসুবিধা হয় নোট করতে, তখন আমাকে বলবেন, স্যার এটা বুঝিনি। কোনো সমস্যা নেই। টিচার আর ছাত্রের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে কোনো সরম লজ্জার কিছু নেই। 1 লাখ প্রশ্ন করবেন, কিন্তু আমি দেখতে চাই খাতায় যেন সবাই আপনাদের A+ থাকে। এটা আমি চাই, আর কিছু না। এটা যেন মনে থাকে সবার। আর আপনাদের উপস্থিতি খুবই কম। এই শেষের দিকে কিন্তু যা বলার আমি কিন্তু বলে দেব। শুধু এটুকুন বলে দিলাম, বাকিটা আপনাদের। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, অপেক্ষায় থাক- ফলে যে সকল সম্মানিত মহোদয়গণ এই ক্লাসে ঢোকেন না, তাদেরকে আপনারা কিছু দেবেন না। স্যার এটা বলে তো অনেকে রাগ করে। ওর ওর রাগের তার রাগের কারণে না, এই শোনেন, এই কথা বলবেন না। এই বিপরীত কথা বলবেন না। বন্ধ করেন, বন্ধ করেন। ওর দিলেও ও পারবে না, অত সহজ না। ভাষার বিষয় যদি অত সহজই হতো, তাহলে আর ক্লাস করতে আসতো না কেউ। এই বেসিক জিনিস অত সহজ না। Yes, ফলে sir. আপনারা যারা ক্লাস করছেন, আর মহোদয়গণকে বলবেন যে ক্লাস তো হাতে গোনার কয়টাই হবে, তারপরে আমি ক্লাস শেষ করে দেব। এমন একদিন শেষ করে আপনাদেরকে সালাম জানিয়ে দেব, হঠাৎ করেই বলে দেব। সো এখন প্রতিটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বলে দিচ্ছি। তো সামনে বুধবারে আপনারা সবাইকে বলে দেবেন, সবাই যেন উপস্থিত থাকে। তো শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকুন। স্যার একটা কথা ছিল স্যার। বলেন। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কি স্যার আমরা 3 তারিখে অফলাইন ক্লাস করব স্যার? 3 তারিখ কি বার? 3 তারিখ শুক্রবার স্যার। দেখি, আমি বলে দেব। যদি ওখানে যে পরীক্ষা না হয়, স্যার 901টা যদি ক্লিয়ার না থাকে, আমরা এই ক্লাসটা কেন রোববারে নিচ্ছি? স্যার 901-এ আমাদের বড় ক্লাসরুম লাগবে। জি স্যার। না হলে তো আপনারা বসতে পারেন না, দাঁড়িয়ে থেকে ক্লাস করা সম্ভব না। রাইট তে স্যার। তে এর আগে কখনোই আমরা এভাবে পরীক্ষা নিই নাই, এবার হঠাৎ করে নেওয়া শুরু করেছে, কিন্তু ক্লাসে সংস্থান করাটা হয়নি হয়তো বা, সেজন্য বাধ্য হয়ে অনলাইনে নেওয়া হচ্ছে। তে আপনাদের পয়েন্টস গুলো আপনার লিখে রাখেন, যে অফলাইন ক্লাসে যাতে সামনাসামনি যে বিষয়গুলো আপনারা এখনো বোঝেননি সেইগুলো ক্লিয়ার করা হবে। আপনারা লিখে রাখেন পয়েন্টগুলো। জি অবশ্যই এটা হবে, তবে অফলাইন ক্লাস হঠাৎ করে একদিন বলে দেবো যে অমুক দিন অফলাইন ক্লাস হবে। তে ক্লাস কিন্তু পুরো ক্লাস এখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুভরাত্রি। আর সবাইকে বলে দেবেন সামনের দিন বুধবার যেন সবাই উপস্থিত থাকে। আর এই বই যাতে লাগে, আপনাদের তো অবশ্যই আপনারা অনলাইনে কিনে নিতে পারবেন। জি শুভরাত্রি। স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।